গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদের লেখা দ্বৈরথ। আজ প্রথম পর্ব। বাথরুমের দরজা খোলা। লোকটা অনেকক্ষণ ধরে বাথরুমে। বিশ্রী রকমের একটা আওয়াজ আসছে, গর গর। একজন মানুষ এমন কুৎসিত শব্দে গার্গল করে কিভাবে? সুন্দর শোভন কিছুই কি মানুষটার নেই? সোমা হাই তুলল। মাত্র 9টা বাজে, এর মধ্যে হাই ওঠার কথা না, কিন্তু এই মানুষটি আশেপাশে থাকলে তার হাই ওঠে। লোকটি অবশ্য বুঝতে পারে না হাই ওঠার সঙ্গে যে অবহেলার একটা ব্যাপার আছে তা বোধহয় সে জানেও না। জানলেও তার হয়তো কিছু আসে যায় না। সোমা? লোকটার গলার স্বর অবশ্যই মিষ্টি। না, মিষ্টি বলা ঠিক হচ্ছে না। পুরুষদের গলা মিষ্টি হয় না, ধাতব একটা ঝংকার শুধু থাকে। এই লোকের তা আছে। শুনতে ভালো লাগে, কথা শুনলে জবাব দিতে ইচ্ছে করে। এই সোমা, আসছি, একটু লবণ দাও। লবণ দিয়ে কি করবে? দাঁত ঘষব, সারা দাঁতে পেইন উঠেছে। সোমা লবণ আনতে গেল। তার কানে ঝনঝন করে বাজছে, দাঁত ঘষব, শালা দাঁতে পেইন উঠেছে। লোকটা কি ইচ্ছে করলে শালা শব্দটা বাদ দিতে পারত না? বোধ হয় না। এইসব শব্দ তার রক্তে মিশে আছে। এই ঘরে একটা সাদা রঙের বেড়াল আসে। বেড়ালটার একটা চোখ নষ্ট, তাই সে বেড়ালটাকে ডাকে কানা শালি। বিড়ালটাকে শালি না ডাকলে কি চলতো না? সোমা ঝকঝকে একটা পিরিচের ঠিক মাঝখানে খানিকটা লবণ নিল। কিছু ছড়িয়ে গিয়েছিল, সাবধানে সে একত্র করল। অসুন্দর কোনো কিছুই তার ভালো লাগে না, যদিও তাকে বাস করতে হয় অসুন্দরের মধ্যে। লোকটি তার হাত থেকে পিরিচ নিল। লবণ কত সুন্দর করে সাজানো সেদিকে সে লক্ষ্যও করছে না। আঙুলে লবণ নিয়ে বিকট ভঙ্গিতে দাঁত ঘষছে, মাঝে মাঝে থু থু করে থুতু ফেলছে। সোমা বাথরুমের দরজার পাশে দাঁড়িয়ে আছে। তার দাঁড়িয়ে না থাকলেও চলত, তবুও সে দাঁড়িয়ে আছে। কেন আছে লোকটা কি তা জানে? মনে হয় জানে না। সোমা, বলো। শালার রক্ত পড়ছে, মাড়ি নষ্ট হয়ে গেছে, নিমের ডাল জোগাড় করতে হবে। টুথপেস্ট ফুটপেস্ট দাঁতের 12টা বাজিয়ে দেয়। কিছু বলবে না করেও সোমা বলল, নিমের ডাল কোথায় পাবে? আছে আছে, সবই আছে, ঢাকা শহরের সব আছে। শালার ইন্টারেস্টিং একটা শহর, ভেরি ইন্টারেস্টিং। ভাত বাড়ব? বাড়ো। মিনু হারামজাদি কোথায়? ঘুমোচ্ছে। 9টা বাজতেই ঘুম? হারামজাদি পেয়েছে কি? মাসে 70 টাকা দিই কি ওর মুখ দেখার জন্যে? কানে ধরে তোলো। 11টার আগে ঘুমাতে দেখলে থাপ্পড় দিয়ে হারামজাদির দাঁত ফেলে দেব। ওর জ্বর, আমি ভাত বাড়ছি, অসুবিধা তো কিছু নেই। অসুবিধা থাকুক আর না থাকুক, 9টার সময় ঘুমাবে কেন? ফাজিলের ফাজিল। সোমা রান্নাঘরে চলে গেল, খাবার গরম করল, কেটলিতে চায়ের পানি চড়িয়ে দিল। খাওয়া দাওয়ার পর লোকটা 1 কাপ চা খায়, আদা দিয়ে কড়া 1 কাপ চা। এতে নাকি পিত্ত পরিষ্কার হয়। আজ খাওয়ার আয়োজন ভালো না। ছোট মাছের তরকারি, আলু ভাজা এবং ডাল, মুগের ডাল। লোকটার খুব প্রিয় জিনিস। হুস হুস শব্দ করে ডাল খাবে, চোখ চকচক করতে থাকবে। খাবার সময় বেশ কয়েকবার বলবে, ভালো হয়েছে, গুড কুকিং, 1 নম্বরই ডাল। তারা খেতে বসতে বসতে 10টা বেজে গেল। বারান্দায় টেবিল, দুজনে বসেছে মুখোমুখি। লোকটা প্লেটে ডাল নিতে নিতে বলল, মুগের ডাল নাকি? সোমা জবাব দিল না। লোকটা হাসি হাসি মুখে তাকিয়ে আছে। ডালের গন্ধটা ফাইন, মনে হচ্ছে গুড কুকিং হয়েছে।
ডাল ভেজে নিয়েছিলে? গুড, ভেরি গুড। মুগ ডালের আসল রহস্য ভাজার মধ্যে। অল্প ভাজাও যাবে না, আবার বেশি ভাজাও যাবে না। ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। সাদা বিড়ালটা চলে এসেছে, লোকটার পায়ের কাছে ঘুরঘুর করছে, খামচি দিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। খেতে না দেয়া পর্যন্ত এরকম করতেই থাকবে, মাঝে মাঝে কামড়ও দেবে। সোমা, বলো। কানা শালির আবার পেট হয়েছে দেখছ? শালি ফুর্তি করে বেড়াচ্ছে, প্রতি 3 মাসে একবার করে পেট। অবস্থাটা চিন্তা করো। শালি মনে হচ্ছে বিরাট প্রেমিকা। সোমা মুখ নিচু করে খেয়ে যাচ্ছে, কথাগুলো শুনতে ইচ্ছা করছে না, কিন্তু উপায় নেই, শুনতেই হবে। অসুন্দর কোনো দৃশ্য দেখতে না চাইলে আমরা চোখ বন্ধ করতে পারি, কান বন্ধ করার কোনো উপায় নেই। সোমা, বলো। শালি লাইগেশন করিয়ে দিলে কেমন হয়? ফুর্তি করে বেড়াবে, পেট হবে না। ফাইন ব্যবস্থা। বিড়ালেরও লাইগেশন হয়, তুমি জানো? জানি না। হয়, খোঁজ নিয়েছি। বদরুল সাহেবের এক শালা পশু হাসপাতালের কম্পাউন্ডার, তার কাছে শুনলাম। শালিকে পশু হাসপাতালে নিয়ে যাব। কষ্টটা দেখো না, 3 মাস পর পর। ডালটা ভালো হয়েছে, গুড কুকিং। সোমা জবাব দিল না, জবাব দেবার কিছু নেই। লোকটা গম্ভীর গলায় বলল, বিড়াল জানোয়ার ভালো, ফুর্তিপাট্টা যা করে মানুষের আড়ালে করে। আর কুকুরের অবস্থাটা দেখো। সোমা ভাবল লোকটাকে কঠিন কিছু বলবে, শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল। থাক, আজ আর বলে কি হবে, কোনো দরকার নেই। সোমা উঠে পড়ল। লোকটা বিস্মিত হয়ে বলল, খাওয়া হয়ে গেল? হ্যাঁ। একটা বাটিতে করে শালিকে খানিকটা দুধ খেতে দাও, এখন শালির ভালো মন্দ খাওয়া দরকার। ডালটা ভালো হয়েছে সোমা, গুড কুকিং। সোমা বাটিতে করে বেশ খানিকটা দুধ বিড়ালটাকে এনে দিল। বিড়ালটা জিভ ভিজিয়ে ভিজিয়ে দুধ খাচ্ছে, আবার ফিরে যাচ্ছে লোকটার পায়ের কাছে, কৃতজ্ঞতা জানিয়ে আবার ফিরে আসছে বাটির কাছে। সোমার কাছে একবারও আসছে না। বিড়ালরা অনেক কিছু বুঝতে পারে। সোমা। হ্যাঁ, বলো। শালিকে এখন থেকে রোজ খানিকটা দুধ দেবে, এই সময় খাওয়াটা ভালো দরকার। 3 মাস পর পর পেট হয়ে যাচ্ছে, কি অবস্থা দেখো। লোকটা শব্দ করে ঢেঁকুর তুলল, বাটিতে সামান্য যা ডাল ছিল চুমুক দিয়ে খেয়ে ফেলল। গোঁফে হলুদ রঙের ছোপ। সোমা একবার ভাবল বলবে, গোঁফে ডাল লেগেছে, শেষ পর্যন্ত আর বলল না। চা দাও সোমা, খাওয়া হয়ে গেছে। আজকের মতো এক্সেলেন্ট ডাল অনেকদিন খাওয়া হয়নি। মাছের একটা মাথা যদি দিতে পারতে, তাহলে দেখতে কি জিনিস হতো। সোমা চা খেতে এসে দেখে লোকটা মেঝেতে উবু হয়ে বসে আছে, বিড়ালের দুধ খাওয়া দেখছে। এখনো হাত ধোয়া হয়নি, ডাল শুকিয়ে হলুদ দাগ পড়েছে। চা নাও। শালি দুধ খাওয়ার কায়দাটা দেখেছ, কেমন ঘুরে ঘুরে খায়, অদ্ভুত কাণ্ড। সোমা দাঁড়িয়ে রইল, সে বিড়ালের দুধ খাওয়া দেখছে না, লোকটাকে দেখছে। কিছুক্ষণের মধ্যেই যাকে সে অত্যন্ত কঠিন কিছু কথা বলবে। কঠিন কথাগুলো শুনে সে কি করবে কে জানে। চায়ের কাপ ছুঁড়ে ফেলবে, চিৎকার চেঁচামেচি করবে, গায়ের উপর ঝাঁপিয়ে পড়বে, কিছুই বলা যাচ্ছে না। বিশেষ বিশেষ পরিস্থিতিতে একটা মানুষ কেমন আচরণ করে তা বলা খুবই কঠিন। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। শালি কেমন ঘুরে ঘুরে দুধ খায় দেখেছ? ভেরি ইন্টারেস্টিং। সোমা সহজ স্বাভাবিক গলায় বলল, হাত মুখ ধুয়ে তুমি বসার ঘরে একটু আসবে, তোমার সঙ্গে জরুরি কথা আছে কিছু। লোকটা কিছুক্ষণ অবাক হয়ে সোমার মুখের দিকে তাকিয়ে রইল। সে কি কিছু আঁচ করতে পারছে? মনে হয় না। আঁচ করতে পারলে থমথমে গলায় বলতো, কি জরুরি কথা। সে কিছুই না বলে বাথরুমে হাত মুখ ধুতে গেল। বাথরুম থেকেই চেঁচিয়ে বলল, চা খাবো না, একটা পান দাও।
সোমাদের বসার ঘরটা ছোট। এই ছোট ঘরের একটা অংশে মিনু শুয়ে আছে, বারবার এপাশ ওপাশ করছে। জ্বর বেড়েছে বোধহয়। অন্য সময় হলে সোমা মেয়েটার জ্বর দেখত, ঘুম ভাঙিয়ে কিছু খাওয়ানোর চেষ্টা করত। আজ তা করল না। জরুরি কথাগুলো শেষ হোক, তারপর যদি সুযোগ হয় তখন দেখা যাবে। বসার ঘরে 4টা বেতের চেয়ার, মাঝখানে গোল টেবিলে ধবধবে সাদা টেবিল ক্লথ। টেবিল ক্লথের ঠিক মাঝখানে লাল রঙা পিরিচে পান, সাদা, লাল এবং সবুজ রং, কি সুন্দর লাগছে। লোকটা সোমার সামনের চেয়ারে বসল, তার চোখ লালচে। রাতের বেলা তার চোখ লালচে হয়ে থাকে, ভোরবেলা আবার সাদা হয়ে যায়। বাঁ চোখ অবশ্যই সাদা হয় না, লালচে আভা খানিকটা থেকেই যায়। ছোটবেলায় নাকি বাঁ চোখে চোট খেয়েছিল। পান দাও। লোকটা পান নিতে নিতে কঠিন চোখে 3-4 বার তাকালো। আজ তার চোখ অন্যদিনের চেয়েও লাল মনে হচ্ছে। নাকি এটা মনের ভুল সোমার? সোমা, বলো। তোমার কোনো জরুরি কথা বলার দরকার নেই। জরুরি কথা আমি জানি। বিজু এসেছিল, ও সব কথা বলল। কখন এসেছিল? দুপুরের দিকে রহমতের চায়ের স্টলে। রহমতের চায়ের স্টলে লোকটা রোজ একবার যায়, দুপুরের দিকেই যায়। ওই স্টলে তার শেয়ার আছে, কিন্তু বিজুর তো তা জানার কথা নয়। জানল কি করে? সোমা পান খায় না, তখন একটা মুখে দিল, জর্দা দেয়া পান। পানের কষ্টা পিকে মুখ ভরে যাচ্ছে, মাথা ঝিমঝিম করছে। জর্দার রসে মুখ ভর্তি হয়ে আসছে। ফেলার উপায় নেই, ফেলতে হলে উঠে যেতে হবে। এখন ওঠা সম্ভব নয়। বিজু যা করছে তা বলার মতো না। চিৎকার, চেঁচামেচি, হইচই। আমি বললাম, ভদ্রলোকের ছেলে, চেঁচাচ্ছ কেন? এতে তার রাগ আরো বেড়ে গেল। লোকজনের সামনে ইতর, ছোট লোক, জেলের ঘুঘু এইসব বলেছে। সোমা বিব্রত স্বরে বলল, বিজুর মাথা সবসময় গরম, ওকে কেউ তোমার কাছে যেতে বলেনি, নিজে নিজেই গিয়েছে। গিয়েই ভালো করেছে। না গেলে জানতাম যে তুমি আজ ডিভোর্স পেয়ে বসে আছো। বিজুর কারণে জানলাম। তুমি তো জানতে যে আমি ডিভোর্স চেয়ে চিঠি দিয়েছি, জানতে না? হ্যাঁ, জানতাম। ব্যাপারগুলো তো তাড়াতাড়ি হয় জানতাম না। একবার কোর্টে যেতে হলো না, কিছু না, হঠাৎ শুনি ডিভোর্স। এসব কেস কোর্টে যায় না। তাই তো দেখছি, ব্যাপারটা এত সহজ আমি জানতাম না। জানলে কি করতে? করতাম আর কি, কি করার আছে। বিজু কি খুব হইচই করছিল? আরে করেছিল মানে? দেখার মতো একটা দৃশ্য, লাফালাফি, ঝাঁপাঝাঁপি। বলে কি, তুই জেলের ঘুঘু, চামারের চামার। জেল যখন খেটেছি, জেলের ঘুঘু তো বলবেই। তুই তো কারি কেন? ওর মাথা গরম। মাথা আমারও গরম। আমার কি মাথা ঠান্ডা? মাথা ঠান্ডা হলে 4 বছর জেল খেটে আসি। ঠান্ডা মাথার কটা লোক জেলের ভাত খায়? তোমার মাথা অনেক ঠান্ডা। সমাজে চলতে ফিরতে হয়, এই জন্য ঠান্ডা রাখি। আসলে ঠান্ডা না। তুমি এত সব ঝামেলা না করে আমাকে গুছিয়ে বললেই হতো। বললেই তুমি আমাকে চলে যেতে দিতে। যে থাকতে না চায় তাকে কি ধরে রাখা যায়? আর আমার কি জেলখানা আছে যে তোমাকে আটকে রাখবো জেলখানায়? সোমা খানিকক্ষণ ইতস্তত করে বলল, কাগজপত্র দেখতে চাও? কাগজ দেখে কি হবে? কিছু হবে না, তবু যদি দেখতে চাও। দূর দূর। লোকটা হাই তুলল। কি আশ্চর্য, এই অবস্থায় কেউ হাই তুলতে পারে? সত্যি সত্যি লোকটার ঘুম আসছে, নাকি সে ভান করছে? না, ভান নিশ্চয়ই করছে না। লোকটা ভান করতে পারে না। আচ্ছা, এই লোক কি নির্বোধ?
কারণ একমাত্র নির্বোধেরাই ভান করতে পারে না। সাদা বিড়ালটা এসে লোকটার পায়ে গা ঘষছে, আঙুল কামড়ে ধরেছে, বড় ঝামেলা করছে। মাঝে মাঝে বিড়ালটা খুব বিরক্ত করে, তখন লাথি খায়। আজও নিশ্চয়ই লাথি খাবে, কিংবা কে জানে, হয়তো লাথি খাবে না। আজকের রাতটা আর অন্য 10টা রাতের মতো নয়। লোকটি আবার হাই তুলল, চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। লাথির ভয়েই হয়তো বিড়ালটা ছুটে পালিয়ে গেল। সোমা, বলো, কাল কখন যাবে? 10টা 11টার দিকে। ও আচ্ছা, আমি 8টার সময় চলে যাব। নারায়ণগঞ্জে যেতে হবে। ঘুম ভাঙলে হয়, শালার ঘুম ভাঙে না। আমি 7টার সময় ডেকে দেব। নাস্তা টাস্তার হাঙ্গামা করার দরকার নেই, চা খেয়ে চলে যাব। যাও, ঘুমোতে যাও। লোকটা সহজ স্বাভাবিক ভঙ্গিতে শোবার ঘরে চলে গেল। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু তার কোনো ছাপ তার আচার আচরণে নেই। যেন আজকের রাতটা অন্য আর 10টা রাতের মতোই। যেন সোমার সঙ্গে সামান্য কিছু কথা কাটাকাটি হয়েছে এবং মিটমাটো হয়ে গেছে। শোবার ঘর থেকে সিগারেটের গন্ধ আসছে। লোকটা দিনের শেষ সিগারেটটা ধরিয়েছে, খুসখুস করে কাশছে। সোমা সামনে থাকলে নির্ঘাত বলতো, শালার সিগারেট, ধরাও যায় না, ছাড়াও যায় না। সিগারেটটা শেষ করে সে একটা কাঁচা রসুন খাবে। পুরোটা খেতে পারবে না, খানিকটা খেয়েই মুখ বিকৃত করবে, বিড়বিড় করে রসুনকে খানিকক্ষণ গালাগালি করবে। সোমা চায়ের কাপ নিয়ে রান্নাঘরে চলে গেল। সব ধুয়ে রেখে যাবে, ময়লা অপরিচ্ছন্ন যেন কিছু না থাকে। রান্নাঘরটার জন্য মায়া লাগছে, কেন লাগছে কে জানে। সোমা শোয়ার ঘরে ঢুকল। লোকটা পা তুলে বুড়ো মানুষের মতো চেয়ারে বসে আছে। সিগারেট ফেলে দিয়েছে, পুরোটা খেতে পারেনি, কোনোদিনই পারে না। সোমা, বলো। অনেক দুঃখ কষ্ট দিয়েছি তোমাকে, কিছু মনে রেখো না। মনের মধ্যে রাগ রাখা ঠিক না, স্বাস্থ্যের খুব ক্ষতি হয়। তোমার উপর আমার কোনো রাগ নেই, আমারও নেই। সোমা খানিকক্ষণ ইতস্তত করে বলল, আমি চলে যাব ভেবে কি তোমার খারাপ লাগছে? না, তেল আর পানি কোনোদিন মেশে না, এটা ঠিক না। মেশে, তবে খুব ঝাঁকাঝাঁকি করতে হয়। আমার ঝাঁকাঝাঁকি করতে ভালো লাগে না। সোমা তাকিয়ে রইল। লোকটা মাঝে মাঝে মজার কথা বলে, ফিলোসফারের মতো কথা। সব মানুষের মধ্যেই বোধহয় একজন ফিলোসফার থাকে। লোকটা চেয়ার থেকে নেমে মশারির ভেতর ঢুকে পড়ল। নিচু গলায় বলল, ঘুমের চোখ বন্ধ হয়ে আসছে, সারাদিন অনেক ধকল গিয়েছে। বিজুর মাথাটা এমন গরম হলো কেন বলো তো? বিপদে পড়বে তো, দিনকাল খারাপ। তুমি আজ রসুন খেলে না? বাদ দাও, শরীরটা ভালো না, রসুন খেতে গেলে বমি হয়ে যাবে। বাতিটা নিভিয়ে দিয়ে যাও। সোমা বাতি নিভিয়ে দিল। ঘর পুরোপুরি অন্ধকার হলো না, পাশের ঘর থেকে আলো আসছে, বারান্দায় বাতি জ্বলছে। সোমা বলল, টাকা পয়সা সব স্টিলের আলমিরায় আছে, আর চাবি টেবিলের ড্রয়ারে। লোকটা কোনো উত্তর দিল না, হয়তো ঘুমিয়ে পড়েছে। সোমা বারান্দার বাতি নিভিয়ে দিল। অনেকদিন আর এই বারান্দায় আসা হবে না। 8টা ফুলের টব বারান্দায় সাজানো, দুটোতে আছে বগনভিলিয়া। টবে নাকি বগনভিলিয়া হয় না, তবু সে পরীক্ষা করার জন্য লাগিয়েছে। দুটো গাছ বড় হয়েছে, এখনো পাতা ছাড়েনি। কি রঙের পাতা ছাড়বে কে জানে। কাল এই টব দুটো সঙ্গে নিয়ে যাবে? না, থাক, এই বাড়ির কিছুই সে নেবে না। এসেছিল খালি হাতে, ফিরেও যাবে খালি হাতে। সোমা বসার ঘরে ঢুকল। বিড়ালটা আবার ফিরে এসেছে। লোকটা যে চেয়ারে বসেছিল, বিড়ালটাও ঠিক সেই চেয়ারে বসেছে।
এক চোখে তাকিয়ে আছে সোমার দিকে। সোমা বিড়ালের সামনের চেয়ারে বসল। সে সারা রাত জাগবে। নিশি যাপনের জন্য একজন সঙ্গী দরকার। পাশের ঘর থেকে লোকটার নিঃশ্বাসের ভারী শব্দ আসছে। চারিদিকে শুনশান নীরবতা। সোমা জেগে আছে, বেড়ালটাও জেগে আছে। এক চোখে আগ্রহ নিয়ে দেখছে সোমাকে। এই বাড়ি ছেড়ে কাল ভোরে সে চলে যাবে, আর কোনোদিন ফিরে আসবে না, অথচ এজন্যে তার তেমন খারাপ লাগছে না। একটু খারাপ লাগা উচিত ছিল, কেন লাগছে না কে জানে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আকাশ মেঘে ঢাকা। মেঘের রং ক্রমেই কালো হচ্ছে। মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে। পর্দা ঢাকা রিকশা, তবু সোমা অনেকখানি ভিজে গেছে। খুব বিরক্ত লাগছে। ভেজা শাড়ি গায়ে লেপটে থাকবে আর সে নামবে রিকশা থেকে। রাস্তা ভালো না, খানাখন্দ। এক একবার এমন ঝাঁকুনি খাচ্ছে, মনে হচ্ছে সোমা উল্টে পড়ে যাবে। সে কড়া গলায় বলল, আস্তে চালান না ভাই। মেয়েরা আস্তে চালাতে বললে রিকশাওয়ালারা সাধারণত খুব দ্রুত চালাতে শুরু করে। এখানেও তাই হল। রিকশা চলল ঝড়ের গতিতে। প্রতি মুহূর্তেই মনে হচ্ছে সব কিছু নিয়ে রিকশা উল্টে পড়বে। দ্বিতীয়বার রিকশাওয়ালাকে আস্তে চালানোর অনুরোধ করতে ইচ্ছা হচ্ছে না। হোক একটা অ্যাক্সিডেন্ট। সোমার ভাগ্যে অ্যাক্সিডেন্ট যোগ আছে। ওর 25 বছরের জীবনে 3 বার সে রিকশা নিয়ে উল্টে পড়েছে। আশ্চর্যের ব্যাপার, কোনোবারই তার নিজের কিছু হয়নি। গায়ে সামান্য আঁচড়ও কাটেনি, অথচ রিকশাওয়ালা প্রতিবারই জখম হয়েছে। একবার তো একজন একেবারে মরো, হাসপাতালে ছিল অনেক দিন। সোমা 2 বার দেখতে গিয়েছে। রিকশাওয়ালার স্ত্রী খাটের কাছে বসে থাকত। সোমাকে দেখলেই বাঘিনীর মতো তাকাত, যেন সমস্ত দোষ সোমার। আফা, কোন বাড়ি? পরের গলিটা দিয়ে ঢুকেন, সাবধানে যাবেন, রাস্তা ভাঙা। ভাঙা রাস্তায় সাবধানে গাড়ি চালাইলে অ্যাক্সিডেন্ট বেশি হয় আফা। বেশ, তাহলে অসাবধান হয়েই চালান। জিগাতলার এই বাড়ির অর্ধেক সোমাদের। সোমার দাদা গ্রামের সমস্ত জমি জমা বিক্রি করে ঢাকা শহরে দোতলা বাড়ি করেছিলেন। তার মৃত্যুর পর 2 ছেলে বাড়ি পেয়ে গেল। দুজনেই মোটামুটিভাবে অপদার্থ। সোমার বাবা সাইফুদ্দিন সাহেব LMF ডাক্তার। দীর্ঘদিনেও তার কোনো পসার হল না। সারাদিন ডিসপেন্সারিতে বসে থাকেন, একটা রুগী আসে না। এক ডিসপেন্সারির মালিক তো একদিন বলেই বসল, আপনি ভাই অপয়া মানুষ, অন্য কোথাও গিয়ে বসেন। ডাক্তারের কাছে রোগী না এলে ওষুধপত্র বিক্রি হয় না, বুঝলেন না? সোমার বড় চাচা সদরুদ্দিন সাহেবও একই পদের মানুষ। তার কাজ হচ্ছে টুটকা ফাটকা ব্যবসা করা এবং বড় বড় কথা বলা, গা জ্বলে যাবার মতো কথা। তার কথা যেই শোনে তারই গা জ্বলে যায়। তিনি বিমল আনন্দ উপভোগ করেন। বাড়ির একতলা পেল সোমারা, দোতলা পেলেন সদরুদ্দিন সাহেব। সদরুদ্দিন সাহেবের ধারণা তিনি ক্যাপিটালের অভাবে বড় কিছু করতে পারছেন না। একটা বড় রকমের ক্যাপিটাল পেলেই ভেলকি দেখিয়ে দেবেন। ভেলকি দেখাবার আশাতে তিনি তার নিজের অংশ বিক্রি করে দিলেন। ছোট ভাইকে বললেন, 1 মাসের মামলা, 1 মাসের মধ্যে দোতলা কিনে নেব। টাকা কিছু বেশি দিতে হবে, উপায় কি? এই 1 মাস তোর সঙ্গে থাকব, তবে মাগনা থাকব না, পুরো রেন্ট পাবি। নিজের ভাই বলে যে বাড়তি সুযোগ নেব, আমি এইরকম মানুষই না। 1 মাসের জন্য এসেছিলেন, এখন 10 বছর হয়ে গেছে। একতলার অর্ধেকটা সদরুদ্দিন সাহেবের দখলে। এখনও তিনি টুটকা ফাটকা ব্যবসা করেন এবং সারাক্ষণই আক্ষেপ করেন যে ক্যাপিটালের অভাবে কিছু করতে পারছেন না। বছর 2 ধরে ছোট ভাইয়ের সঙ্গে তার মুখ দেখা দেখি বন্ধ। শুধু ছোট ভাই নয়, ছোট ভাইয়ের পরিবারের কারোর সঙ্গেই তিনি কথা বলেন না। কয়েকদিন আগে প্রথম নাতনির জন্ম হল, এই বাড়ির কাউকে বলা হয়নি। সোমা রিকশা থেকে নেমেই তার বড় চাচার মুখোমুখি হয়ে গেল। সদরুদ্দিন সাহেব
ছাতা মাথায় দিয়ে বাড়ির সামনে কড়ই গাছটার নিচে দাঁড়িয়েছিলেন। তার সামনে দড়ি হাতে একটা শুকনো ধরনের লোক। লোকটার সঙ্গে নিচু গলায় কিসব কথাবার্তা হচ্ছে। সোমা সুটকেস হাতে এগিয়ে গেল। বড় চাচার সামনে দাঁড়িয়ে হাসি মুখে বলল, কেমন আছেন চাচা? ভালো আছি। তুই কোত্থেকে? সোমা তার জবাব না দিয়ে চাচার পা ছুঁয়ে সালাম করল। সদরুদ্দিন প্রসন্ন গলায় বললেন, বাড়িতে আসলেই সালাম করতে হবে নাকি? যা যা, ভেতরে যা। আপনি বৃষ্টির মধ্যে কি করছেন? গাছ কাটাচ্ছি। 8,000 টাকা এই গাছটা বেচলাম। গাছের দাম এত? মানুষের চেয়ে গাছের দাম বেশি রে মা। এমনও গাছ আছে যার দাম লাখ টাকা। লাখ টাকা দামের মানুষ কটা আছে বল দেখি? হাতে গোনা যায়। যা, ভেতরে যা। সোমা দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে উর্মি তীক্ষ্ণ গলায় বলল, কে? যেন ধমক দিচ্ছে। 17-18 বছরের কোনো মেয়ে এরকম ধমকের গলায় কথা বলে নাকি? সোমা নরম গলায় বলল, উর্মি দরজা খোল, আমি। উর্মি দরজা খুলল। খুশি খুশি গলায় বলল, আপা তুমি চলে এসেছ? বাবার বিজু ভাইয়া তোমাকে একটু আগে আনতে গেল। বিজু ভাইয়া তোমার জন্য একটা জিপ জোগাড় করেছে। আমি বুঝি জিপ ছাড়া চলাফেরা করি না? না না, জিনিসপত্র সঙ্গে থাকবে তো, এই জন্যে। জিনিসপত্র থাকবে কেন? আমি জিনিসপত্র কোথায় পাবো? জিপ যাবে জানলে অবশ্য ফুলের টব দুটো নিয়ে আসতাম। মা কই রে? রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। এখনও কারো নাস্তা হয়নি। তুমি এলে একসঙ্গে হবে। একটা শুকনো গামছা দে তো, গোসল করব। ঘরে গায়ে মাখা সাবান আছে? জানি না, থাকলে বাথরুমে আছে, তবে খুব সম্ভব নেই। এ বাড়ির নিয়ম হলো যখন যে জিনিস চাইবে সে জিনিস থাকবে না। সোমার মা এককালে খুব রূপবতী ছিলেন। তার কিছুটা এখন অবশিষ্ট আছে। এককালে শান্ত এবং মৃদুভাষী ছিলেন। এখন তার কিছুই নেই। অল্পতেই রেগে যান, রেগে গেলে অনর্গল কথা বলেন। কথা বলার এক পর্যায়ে কাজের ছেলেটি মার খায়। সহজ মার না, হিংস্র ধরনের মার। এককালের শান্ত মৃদুভাষী এবং রূপবতী একজন মহিলা যে এতটা হিংস্র হতে পারেন তা না দেখলে বিশ্বাস করা কঠিন। হিংস্রতার পর্ব কিছুক্ষণ আগে শেষ হয়েছে। খুন্তির হাতল দিয়ে মনের সুখে কাজের ছেলেটিকে পিটিয়ে এখন তিনি খানিকটা ক্লান্ত। কাজের ছেলেটির বয়স 9-10, নাম মুরাদ। তার ব্যথাবোধ তেমন তীব্র নয় বলেই মনে হচ্ছে। খুন্তির হাতার দাগ তার সারা গায়ে কালো হয়ে ফুলে উঠেছে। কানের পাশ দিয়ে রক্ত পড়ছে। সে মোটামুটি নির্বিকার ভঙ্গিতেই রুটি বেলছে। মাঝে মাঝে ফুঁপিয়ে উঠছে। জাহানারা খুন্তি উঠিয়ে বলছেন, খবরদার, শব্দ করলে মেরে ফেলব। উর্মি রান্নাঘরে ঢুকে হাসি মুখে বলল, বড় আপা একা একা চলে এসেছে। জাহানারা বিরস গলায় বললেন, কান্নাকাটি করেছে নাকি? না, এখানে আসতে বল। গোসল করছে? এসেই গোসল? বালতির পানি সব শেষ না করে তো বেরোবে না। বলে দে পানি যেন সাবধানে খরচ করে। থাক মা, কিছুই বলার দরকার নেই। মুরাদকে মেরেছ নাকি? জাহানারা কিছুই বললেন না। ইস, কি অবস্থা করেছ, কান দিয়ে রক্ত পড়ছে তো মা। জাহানারা তিক্ত গলায় বললেন, যা তুই কোলে নিয়ে আদর কর। উর্মি আর কিছু বলল না। রান্নাঘর থেকে বেরিয়ে এলো, বাথরুমের দরজায় এসে দাঁড়ালো। নরম গলায় ডাকল, আপা। কে রে? সাবান পেয়েছ? পানি কিন্তু খুব সাবধানে খরচ করতে হবে, পানির খুব টানাটানি। আগে বললি না কেন? শেষ করে ফেলেছি তো। শেষ করলে করেছ। সোমা মাথায় তোয়ালে জড়িয়ে বের হয়ে এলো। রাতের অঘুমের ক্লান্তি মুছে গেছে। তার সারা মুখে একটা স্নিগ্ধ ভাব। উর্মি হাসি মুখে বলল, তুমি আরেকটু ফর্সা হলে খুব সুন্দর লাগত। এখন অসুন্দর লাগে? না, এখনো সুন্দর। বিজুরা এখনো ফেরেনি?
না, যত দেরিতে ফেরে ততই ভালো। কেন? ফিরলেই প্রচণ্ড হইচই শুরু হবে। বড় চাচা কাউকে কিছু না বলে 4,000 টাকার গাছ বিক্রি করে দিয়েছেন। 4,000? আমাকে তো বললেন 8,000। এক একজনের কাছে এক এক কথা বলছেন, কোনটা সত্যি কে জানে। গাছ কাটার লোকও চলে এসেছে। বিজু ভাইয়া বলেছে গাছে হাত দিলে খুনাখুনি হয়ে যাবে। বিশ্রী ব্যাপার দেখি। কি যে বিশ্রী কল্পনা করতে পারবে না। রোজ ঝগড়া, জঘন্য সব গালাগালি। বড় চাচা ওই দিন বলে গেল গুন্ডা দিয়ে বিজু ভাইয়ের চোখ উপড়ে নেবে। সে কি? চলো আপা, রান্নাঘরে চলো। রান্নাঘরে গেলেও তোমার খারাপ লাগবে। মা যা মারা মেরেছেন। খবরদার, আবার ওই নিয়ে কথা বলতে যেও না। কিছু বললেই মা। উর্মি কথা শেষ করল না, কারণ জাহানারা 1 কাপ চা হাতে ঘরে ঢুকেছেন। সোমা নিচু হয়ে সালাম করল। জাহানারা বললেন, সালাম কেন আবার? জানে, নাস্তা খেয়ে এসেছিস? না। বিজুরা আসুক, একসঙ্গে নাস্তা দিব। তোর জিনিসপত্র কোথায়? ওই সুটকেসটাই, জিনিসপত্র আর কিছু নেই। আনতে দেয়নি? নিজেই আনিনি। ব্যবহারিক জিনিসগুলো তো আনতে পারতি, আবার তো টাকা খরচ করে কিনতে হবে। হাতের বালাগুলি কোথায়? রেখে এসেছি। রেখে এলি কেন? আনতে ইচ্ছে করল না। জিপের শব্দ শোনা গেল। উর্মি চলে গেল দরজা খুলে দেবার জন্য। জাহানারা মেয়েকে হাত বাড়িয়ে নিজের দিকে আকর্ষণ করলেন। এই মেয়েটি তার বড় আদরের। জাহানারার চোখ ভিজে উঠতে শুরু করেছে। সোমা মৃদুস্বরে বলল, গায়ে চা পড়ে গেছে মা, হাত আলগা করো। জাহানারা হাত আলগা করলেন না। সোমা ভেবে রেখেছিল এ বাড়িতে এসে সে কিছুতেই কাঁদবে না, কঠিন পাথর হয়ে থাকবে। এই প্রতিজ্ঞা সে রাখতে পারল না। মাকে জড়িয়ে ধরে শিশুর মতো কাঁদতে লাগল। বিজু ভেতরে এক নজর উঁকি দিয়ে আবার বাইরে চলে গেল। সাইফুদ্দিন সাহেব ভেতরে ঢুকলেন। কি বলবেন এটা ঠিকঠাক করতে তার অনেক সময় লেগে গেল। তাৎক্ষণিকভাবে তার কিছু মনে আসে না। বিশেষ বিশেষ ঘটনায় তিনি কি বলবেন তা আগে থেকেই ঠিক করা থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনা বদলে যায়, ঠিক করে রাখা কথাগুলো বলা হয়ে ওঠে না। আজকের জন্য যেসব কথা ঠিক করে রেখেছিলেন সেগুলো হচ্ছে, সব কিছু যে ভালোই ভালোই শেষ হয়েছে এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। আরও খারাপ হতে পারত, সেটা হয়নি। এখন পুরনো কথা সব ভুলে গিয়ে একটা ফ্রেশ স্টার্ট নিতে হবে। লাইফের রিয়েলিটি স্বীকার করতে পারা হচ্ছে বিরাট গুণ। ঠিক করে রাখা একটা কথাও বলা গেল না। হাউমাউ করে যে মেয়ে কাঁদছে তাকে কিছুই বলা যায় না। সাইফুদ্দিন সাহেব উর্মির দিকে তাকিয়ে বিব্রত গলায় বললেন, নাস্তার কি হয়েছে দেখ তো মা। এবাড়ির ভেতরের বারান্দায় লম্বা একটা 6 চেয়ারের টেবিল আছে। কোন চেয়ারে কে বসবে তা নির্দিষ্ট করা। সাইফুদ্দিন সাহেব এবং বিজু বসে মুখোমুখি, দুজন দু প্রান্তে। বাকি 4টা চেয়ারের একটাতে উর্মি, একটাতে জাহানারা। তারা বসে কোনাকুনি। আজ অনেক দিন পর নিয়ম ভঙ্গ হল। সোমা ভুল করে তার বাবার চেয়ারে বসে পড়েছে। সাইফুদ্দিন সাহেব অস্বস্তি বোধ করছেন, কিন্তু কিছু বলতে পারছেন না। নিজের চেয়ারে না বসলে তিনি ভালো মতো খেতে পারেন না। হাত রাখার জায়গাটা অপরিচিত লাগে। নির্দিষ্ট যে কাঠের উপর ডান পাটা রাখেন সেই কাঠ না থাকায় পাটাকে অপ্রয়োজনীয় মনে হয়। তিনি আজ বসেছেন উর্মির চেয়ারে, কাজেই সব এলোমেলো হয়ে গেছে। দীর্ঘদিন পর বাবা এবং ছেলে বসল পাশাপাশি। দুজনের চেহারার মিল খুবই বেশি। বিজু বুড়ো হলে দেখতে কেমন হবে তা সাইফুদ্দিন সাহেবের দিকে তাকালেই বোঝা যায়। সোমা লক্ষ্য করল দুজনই রহস্যময় ভঙ্গিতে হাসছে, যেন তাদের মধ্যে গোপন কোনো রহস্যের ব্যাপার আছে। বাইরে কড়ই গাছ কাটা হচ্ছে, করাত চালানোর শব্দ হচ্ছে। পিতাপুত্র কাউকেই গাছ কাটা নিয়ে চিন্তিত বলে মনে হচ্ছে না। উর্মি বলল, ভাইয়া গাছ তো কাটা শুরু করেছে। বিজু হাসি মুখে বলল, কাটুক। প্রায় সঙ্গে সঙ্গে সাইফুদ্দিন সাহেবও বললেন, কাটুক। জাহানারা থমথমে গলায় বললেন,
দিনে দুপুরে ডাকাতি করবে, কিছু বলবে না? বিজু চায়ে চিনি মেশাতে মেশাতে বলল, না। সাইফুদ্দিন গম্ভীর গলায় বললেন, আমরা কিছুই বলবো না। কথা শেষ করে তিনি বিজুর দিকে তাকিয়ে হেসে ফেললেন। বিজু হাসল না, গম্ভীর গলায় বলল, গাছ কাটার পর খেলা জমবে, অপেক্ষা করো, আগে গাছটা কাটা হোক। উর্মি বলল, মারামারি করবে? কিছুই করব না, বসে বসে শুধু মজা দেখব। গাছ কাটা শেষ হবার পর একটা মজার ব্যাপার হবে। মজার ব্যাপারটা কি বলে দেব বাবা? বলে দে। বিজু মজার ব্যাপার ব্যাখ্যা করল সোমার দিকে তাকিয়ে। আপা শোনো, বিগ ম্যাঙ্গো করল কি? বিগ ম্যাঙ্গো কে? আরে আমাদের সম্মানিত বড় চাচা, মুখটা ফজলিয়ামের মতো তো, তাই নাম বিগ ম্যাঙ্গো। যাই হোক, কি করলো শোনো। অত্যন্ত গোপনে গাছ বিক্রির ব্যাপারটা এক লোকের সঙ্গে ফাইনাল করে ফেলল। 4,000 টাকা। আসল দাম খুব কম করে হলেও 8,000। যাই হোক, আমি ওই লোকের সঙ্গে দেখা করলাম, তাকে খুব একটা খারাপ কথা বললাম, সেটা তোমার না শুনলেও চলবে। সঙ্গে 3 জন মাস্টার নিয়ে গিয়েছিলাম। গাছওয়ালার নাম কুদ্দুস। ভয়ে তখন সে প্রায় প্যান্ট ভিজিয়ে দেয়, স্টেজে আছে। আমি বললাম, গাছ কিনতে যাচ্ছ খুব ভালো কথা, তবে গাছটা আমার, টাকা তুমি আমাকে দেবে এবং এখন দেবে, তারপর গাছ কেটে নিয়ে যাবে। যার সঙ্গে তোমার কথা হয়েছে তাকে বলবে গাছের টাকা দেয়া হয়ে গেছে, আমি তোমাকে পাকা রসিদ দেব। তবে ওই পার্টি যেন গাছ কাটা শেষ হওয়ার আগ পর্যন্ত কিছু জানতে না পারে। ব্যাস, কাজ খতম। রসিদ দিয়ে টাকা নিয়ে এসেছি। বিগ ম্যাঙ্গোর অবস্থা কী হয় দেখার জন্য সারাদিন ঘরে বসে থাকব। বিজু দুলে দুলে হাসতে লাগল। বিজুকে এখন কেমন যেন অচেনা লাগছে। তার চেহারায় যে মায়া মায়া ভাবটা ছিল তা নেই। চোখ পিটপিট করে ধূর্ত মানুষের মতো তাকাচ্ছে। বিজুর ভালো নাম বিজয়। 16 ডিসেম্বর জন্ম বলেই এই নাম। আদরে আদরে বিজয় হয়ে গেছে বিজু। এই বিজু 6টা লেটার নিয়ে ম্যাট্রিক পাশ করে চারিদিকে বিস্ময়ের সৃষ্টি করল। সেই বিস্ময় দীর্ঘস্থায়ী হল না। ইন্টারমিডিয়েটের 2nd ডিভিশন পেয়ে গেল। ইউনিভার্সিটিতে অনেক চেষ্টা করে ভর্তি হওয়া গেল না। ভর্তি হলো জগন্নাথ কলেজে। সায়েন্স ছেড়ে দিয়ে নিল ইতিহাসে অনার্স। বর্তমানে সে 2nd ইয়ারে উঠেছে। কলেজ সংসদের সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক। কোথায় যেন গানও শেখে। 2-একটা ফাংশনে গণসঙ্গীত গেয়েছে। সাইফুদ্দিন সাহেব পুত্রের এইসব প্রতিভাতেও মোটামুটি মুগ্ধ। ইদানিং তার মনে হচ্ছে পড়াশোনার দিকটা তেমন গুরুত্বপূর্ণ না, পড়াশোনার সঙ্গে অন্য সাইডও থাকতে হবে। অন্য সাইড যদি ভালো হয় তাহলে পড়াশোনায় একটু ডাউন হলেও ক্ষতি নেই। 3rd ডিভিশন পাওয়া একজন ভালো খেলোয়াড় চাকরি পেয়ে যায়, আর 1st ডিভিশনওয়ালারা রাস্তায় রাস্তায় ঘোরে। টেবিল এখন ফাঁকা। উর্মি চলে গেছে কলেজে। বিজু কলেজে যায়নি, অন্য কি একটা কাজে গেছে। আধ ঘন্টার মধ্যে নাকি এসে পড়বে। জাহানারা আবার রান্নাঘরে ঢুকেছেন। শুধু সোমা তার বাবার সঙ্গে বসে আছে। সাইফুদ্দিন সাহেব বুঝতে পারছেন না সোমা সম্পর্কে ভেবে রাখা কথাগুলোকে এখন বলবেন না বলবেন না। বললে এখনই বলা উচিত। সোমা, জি। ও কি কোনো ঝামেলা করেছিল নাকি? না। বুঝতে পেরেছে ঝামেলা করে লাভ হবে না, নয়তো এত সহজে ছাড়ত না। হতে পারে। বিজু অবশ্যই সব রকম প্রিকশন নিয়ে রেখেছিল। বিজু খুব কাজের ছেলে হয়েছে, খুবই অ্যাক্টিভ, অনেক লোকজনের সঙ্গে চেনা জানা, অনেক কবি সাহিত্যিককেও চেনে। ওই দিন বাসায় দাওয়াত করে ঔপন্যাসিক শওকত আলীকে নিয়ে এসেছিল, বিশিষ্ট ভদ্রলোক। পড়াশোনা কেমন করছে? করছে, পড়াশোনাও করছে, দুটো সাইডই ঠিক আছে। এখন তুই যখন আছিস নিজেই দেখবি। তুমি আজ বেরোবে না? না, বের হবার অবশ্য দরকার ছিল। থাক, ব্যাপারটা দেখেই যাই। কোন ব্যাপার? গাছ কাটার পর কি হয় ওইটা আর কি। সোমা শীতল গলায় বলল, এইরকম একটা ছেলে মানুষের মধ্যে তুমি কেন আছো বাবা? তুমি তো আর ছেলে মানুষ নও। সাইফুদ্দিন কি বলবেন ভেবে পেলেন না। ঠিক সময় ঠিক কথাটা
তার কিছুতেই মনে আসে না। মিনমিনে গলায় বললেন, তোর মাকে এক কাপ চা দিতে বলতো। সোমা চায়ের কথা বলার জন্য উঠে গেল। জাহানারা বললেন, তুই শুয়ে থাক, রেস্ট নে। রেস্ট নেবার কি আছে মা? আমি তোর হাসপাতাল থেকে ফিরছি না, রোগ শোকও হয়নি। চা খাবি আরেক কাপ? খাবো। কাজের ছেলেটা কোথায় মা? বাজারে গেছে। ওইটুকু ছেলে আবার বাজার করে নাকি? বাজার করে, চুরি করে, সবই করে। মা, কি? এইরকম করে আর মারধর করো না। জাহানারা চা ঢালতে ঢালতে বললেন, আর মারব না। সোমা বাবাকে চা দিয়ে আবার রান্নাঘরে ফিরে এলো। জাহানারা চুপচাপ বসে আছেন। যদিও এই মুহূর্তে রান্নাঘরে তার কোনো কাজ নেই। সোমা বলল, সব কিছু যেন কেমন অন্যরকম লাগছে মা। যতই দিন যাবে দেখবি ততই অন্যরকম লাগবে। তুমি এখন রান্নাঘরে বসে আছো কেন? যাব কোথায়? রান্নাঘর ছাড়া আমার যাবার জায়গা আছে? সদরুদ্দিন সাহেব গাছ কাটার তদারক করছেন। বৃষ্টি থেমে গেছে, তবু তার মাথায় ছাতি ধরা আছে। 7 ফুটের এক একটা টুকরো করা হচ্ছে। তিনি নিজেই গজ ফিতা দিয়ে মেপে দেখলেন। বিকেলে মিস্ত্রিদের চা এবং মুড়ি খাওয়ালেন। সন্ধ্যার ঠিক আগে আগে কুদ্দুস তাকে বলল যে গাছের টাকা দেওয়া হয়ে গেছে। রেভিনিউ স্ট্যাম্পে দেয়া পাকা রসিদও কুদ্দুস তাকে দেখালো। শুকনো গলায় বলল, বিশ্বাস না হলে বিজু ভাইরে ডেকে জিজ্ঞেস করেন, উনি তো ঘরেই আছেন। সদরুদ্দিন সাহেব ক্লান্ত গলায় বললেন, বিশ্বাস না হবার কিছু নেই। বিশ্বাস হচ্ছে। ঠিক আছে, তুমি যাও। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, সদরুদ্দিন সাহেব এই নিয়ে কোনো উচ্চবাচ্য করলেন না। লোকটার নাম কামাল উদ্দিন। বয়স 37। তবে কানের কাছে চুল পেকে যাওয়ায় বয়স খানিকটা বেশি দেখায়। ঠিক রোগা তাকে বলা যাবে না, তবে কেন জানি রোগাও দেখায়। মুখটা গোলগাল। ভালো মানুষই ভাব অনেক কষ্ট করে আনে। নিজের ঘরে যা তাকে করতে হয় না। আজ অবশ্যই কামালের চেহারায় ভালো মানুষই ভাবটা নেই। সকালে দাড়ি কামানো হয়নি। খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি বের হয়ে পড়েছে। চোখটাও যন্ত্রণা দিচ্ছে, কিছুক্ষণ পরপর পানি পড়ছে। রুমালটাও সঙ্গে আনা হয়নি। তাকে শার্টের হাতায় চোখ মুছতে হচ্ছে। খুবই বিরক্তির ব্যাপার। কামাল উদ্দিন যে কাজে নারায়ণগঞ্জ গিয়েছিল, কাজটা পাওয়া গেছে, তবে ঝামেলা আছে। তেঁদোর পার্টি পানিতে না নেমে মাছ ধরতে চায়। কামাল বড়ই বিরক্ত হচ্ছে, তবে এই বিরক্তি সে প্রকাশ করছে না। তার সামনে বসে আছে সুলতান সাহেব। চেহারা ভালো মানুষের মতো, কথাবার্তার ভঙ্গিও বড় মধুর। কথা শুনলে মনে হয় শান্তিনিকেতন থেকে কথা শিখে এসেছে, অথচ বাড়ি হচ্ছে কুমিল্লায়। বিরাট ফক্কর লোক। কামাল বলল, কথাবার্তা যা বলার দরকার তা তো বলেই ফেললাম। এখন তাহলে উঠি ভাই সাহেব, অনুমতি যদি দেন। আরে বসুন না, আর একটু বসুন। লাচ্ছি খান? লাচ্ছি আনতে গেছে। লাচ্ছি খেলে তো আমার হবে না, আমার তো কাজকর্ম আছে আরো। এখানেও তো কাজকর্মই করছেন, তাই না? করছি আর কোথায়, কথাবার্তা বলছি। এত কথা আমার ভালো লাগে না। দরে বনলে কাজ করবেন, না বনলে না। সুলতান সাহেব বললেন, সামান্য কাজে এত টাকা চাচ্ছেন? কামাল শান্ত গলায় বলল, কাজটা সামান্য না, এটা আমিও জানি, আপনিও জানেন। দলিল তৈরি করে দেব, সেই দলিল হবে আসল দলিলের বাবা। কোর্টে গেলে আমার দলিল টিকবে, আসলটা টিকবে না। এই জন্য টাকা খরচ করবেন না? 50 লাখ টাকার সম্পত্তি পাবেন আর 1 লাখ টাকা খরচ করবেন না? সুলতান সাহেব বললেন, আপনাকে 30 দিতে পারি, তবে জিনিস দেখার পরে, তার আগে না। দেখেন আপনি রাজি আছেন কিনা। কামাল গম্ভীর হয়ে রইল। লাচ্ছি চলে এসেছে। সে বিনা বাক্য ব্যয়ে একটানে লাচ্ছি শেষ করে রুমাল দিয়ে মুখ মুছে বলল, উঠি তাহলে ভাই, সালাম আলাইকুম। উঠি মানে? হ্যাঁ না কিছু বলেন। আমি ভাই সাহেব এক কথার মানুষ। 1 লাখ চেয়েছি, 1 লাখ দেবেন। পুরনো স্ট্যাম্প জোগাড় করে নেব। কলম দিয়ে লিখলেই দলিল হয় না,
রেকর্ড রুমের রেকর্ড ঠিক করা লাগে, খাজনার রসিদ লাগে, মিউটেশনের কাগজপত্র লাগে। আমার কাজকর্ম আপনি জানেন না, তাই মাছের দর শুরু করেছেন। নকল দলিল 1000 টাকা দিলে করা যায়, কিন্তু ওই জিনিস কোর্টে গেলে জজ সাহেব ওই দলিলে নাকে সর্দি ঝাড়বে, বুঝলেন? কামাল উঠে পড়ল। এটা হচ্ছে তেঁদুর পার্টি, এখানে লাভ হবে না, খালি খেলাবে। গোসল করতে চায় অথচ চুল ভেজাতে চায় না, হারামজাদা। সুলতান নড়ে চড়ে বসলেন, মধুর স্বরে বললেন, কামাল সাহেব। কি বলেন? সামনের সপ্তাহে কি আরেকবার আসতে পারবেন? কেন? না মানে ঠান্ডা মাথায় আর একটু ভেবে দেখতাম। গরম যা পড়েছে তার মধ্যে তো আর মাথা ঠান্ডা রাখা যাবে না। যত চিন্তা করবেন মাথা তত গরম হবে। সুলতান সাহেব বললেন, প্লিজ আপনি সামনের সপ্তাহে একবার আসুন। আমার বড় শ্যালকও থাকবে, সে হচ্ছে গিয়ে লয়ার, আইনের ব্যাপারগুলো ভালো বুঝবে। আপনি আসুন, আমি আসা যাওয়ার খরচ দিয়ে দিচ্ছি। সুলতান সাহেব মানিব্যাগ খুলে 50 টাকার একটা নোট বের করলেন। কামাল মনে মনে বলল, শুয়োরের বাচ্চা, আসা যাওয়ার খরচ 50 টাকা। মুখে বলল, এই 50 টাকা আপনি রেখেই দেন ভাই সাহেব, 50-100 আমি নেই না। ডেইলি 50 টাকা আমি ভিক্ষাই দিই, পাপ কাজ করি তো, দান খয়রাত করতে হয়। উঠলাম ভাই, সালাম আলাইকুম। দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান, এত ব্যস্ত হয়ে পড়লেন কেন? সুলতান সাহেব ভেতরে চলে গেলেন এবং কিছুক্ষণের মধ্যেই 500 টাকার একটা নোট নিয়ে এসে অমায়িক গলায় বললেন, এই নিন আপনার খরচ। সামনের সপ্তাহে আসেন, দেখি একটা অ্যাগ্রিমেন্টে যাওয়া যায় কিনা। এসব কথা কি লাখ কথার কমে হয়? হবার হলে এক কথাতেই হয়, না হলে লাখ কথাতেও হয় না। আমি আসবো সামনের সপ্তাহে, সন্ধ্যা নাগাদ আসবো, বুধবার সন্ধ্যা। আচ্ছা। কামাল ঘর থেকে মোটামুটি খুশি হয়েই বের হল। তেঁদুর পার্টির কাছ থেকে 500 টাকা বের করা গেছে, এই যথেষ্ট। এই পার্টির ত্রিসীমানায় শেয়ার আসবে না, আসার দরকারও নেই। এই পার্টির কাছ থেকে আর কিছু পাওয়া যাবে না। ঢাকার বাসে উঠে সে 500 টাকার নোটটা চোখের সামনে মেলল। ছেঁড়া নোট, স্কচ টেপ দিয়ে মেরামত করা। মনে মনে বলল, হারামজাদা, দুনিয়া শুদ্ধ লোক ঠকাতে চাস? বেটা ফকিরের পোলা। ফকিরের পোলা হচ্ছে কামালের একটা প্রিয় গালি, তবে এই গালি সে সব সময় মনে মনে দেয়। মনে মনে গালি দিতে পারার সুযোগ থাকায় সে আনন্দ বোধ করে। তার ধারণা, মনে মনে গালাগালি দেবার সুযোগ না থাকলে বিরাট সমস্যা হতো, গাল দিলেই রাগ বাষ্প হয়ে যায়। কামাল আবার বলল, হারামজাদা ফকিরের পোলা। কামালের কাজকর্ম খুব পরিষ্কার, সে কখনো বেশি ঝামেলায় যায় না। নকল দলিলের কথাবার্তা পাকা করে, বেশ কিছু দলিলের নমুনা দেখায়, তারপর সটকে পড়ে। দিন 15 পর যখন পার্টি মোটামুটি নিশ্চিত যে সে সটকে পড়েছে, তখন হঠাৎ উদয় হয়, মুখ চোখ কালো করে বলে, বিরাট সমস্যা ভাই সাহেব, পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, 3 দিন ছিলাম হাজতে, জামিনে ছাড়া পেয়েছি। পার্টি এই কথা ঠিক বিশ্বাস করেন না। সে বাঁ হাতের কনুইয়ের উপর একটা কালো দাগ দেখিয়ে বলে, এই দেখেন ভাই অবস্থা, মারের নমুনা দেখছেন? হাতের এই দাগটা কামালের জন্মদাগ, তবে মারের কারণে কালো হয়ে যাওয়া দাগ হিসেবে একে অনায়াসেই চালিয়ে দেয়া যায়। কামাল গম্ভীর গলায় বলে, কার কি কাজ করছি এটা জানার জন্য পুলিশ তো হেভি চাপ দিল, আপনাদের কথা অবশ্য কিছু বলি নাই। পার্টি এই কথা একটু সচকিত হয়, নড়ে চড়ে বসে। তখন কামাল বলে, আপনাদের জানাশোনার মধ্যে পুলিশের বড় কেউ আছে? বিরাট বিপদে পড়েছি ভাই সাহেব। এই পর্যায়ে কামালের চোখে পানি এসে যায়। চোখে পানি আনার ক্ষমতা কামালের অসাধারণ, অতি অল্প সময়ে সে তা করতে পারে। তার জন্য যা করতে হয় তা হচ্ছে চোখের পলক না ফেলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এতেই কাজ হয়। চোখে পানি আসে। তার চোখে একটা সমস্যা আছে, ছোটবেলায় চোট খেয়েছিল, হয়তো এই জন্যই চোখে পানি আসে খুব তাড়াতাড়ি। মানুষ সব কিছুকে অবিশ্বাস করে, চোখের পানিকে করে না, ভাগ্যিস করে না। যদি করত তাহলে কামালের মতো মানুষদের খুব অসুবিধে হতো। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা দৈরথ। আজ প্রথম পর্ব।
আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।